ত্রিকোণমিতির সূত্রগুলো হয়ে থাকে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। দেখো, সমকোণী ত্রিভুজ, এইটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে আমরা একটা বাহু দিলাম এ বি সি। তাহলে একে যদি আমরা সমকোণ ধরি, একে যদি সমকোণ ধরি, মনে রাখবা সমকোণের বিপরীত বাহু অতিভুজ। সমকোণের বিপরীত বাহু অতিভুজ, তাহলে এটা অতিভুজ। তাহলে সমকোণের বিপরীত বাহু অতিভুজ, তাহলে আমরা লিখে নেই সমকোণের বিপরীত বাহু বিপরীত বাহু অতিভুজ। সমকোণের বিপরীত বাহু অতিভুজ। এখন খেয়াল করো, এখন আমাদের আরো দুটো বাহু থাকে, একটা লম্ব একটা ভূমি। কোনটা লম্ব কোনটা ভূমি সেটা আমরা জানি না। এখন আমরা কোণ যদি দেওয়া থাকে, কোণ অনুসারে আমরা লম্ব আর ভূমি চিহ্নিত করব। যদি কোণ ছিকে আমরা কোণ ধরি, মনে রাখবা কোণ উৎপন্ন হয়, কোণ উৎপন্ন হয় ভূমি ও অতিভুজ মিলে। কোণ উৎপন্ন হয় ভূমি ও অতিভুজ মিলে। তাইলে দেখো, তাহলে এটাও যদি অতিভুজ হয়, এটা কি হবে? অবশ্যই ভূমি। এটা অবশ্যই ভূমি। তাইলে বলো তো, এটা অতিভুজ, এটা ভূমি, কোনটা কি হবে? লম্ব। অনুরূপ ভাবে যদি আমরা এখানে একটা সমকোণ অঙ্কন করি, দেখো এটা যদি একটা সমকোণ হয়, এই বাহু কি বলা হয়? এটা হলো 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি হলে এর বিপরীত বাহু অতিভুজ। এটা হলো অতিভুজ, তাহলে তোমরা বলো, যদি আমরা এটাকে নির্দিষ্ট করে দেই, এটা হলো কোণ, বা এটাকে কোণ ধরি, আমরা এটাকে যদি কোণ ধরি, তাহলে আমাদের কি হবে? এটা অতিভুজ, অবশ্যই এটা ভূমি, এটা ভূমি, আর এটা লম্ব। আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করি, এই লম্ব বাহুটাকেই বলি কি লম্ব, কিন্তু সেটা কি হয়েছে? সেটা হয়নি। দেখো, সেটা আমাদের কি হয়েছে? ভূমি আর অতিভুজ মিলে কি উৎপন্ন হয়? কোণ উৎপন্ন হয়, আর বাকি বাহুটা কি হয়েছে? লম্ব। এখন খেয়াল করো না, যদি তোমাকে কোণটা এভাবে আঁকা দেয়, এরকম ভাবে দেয়, তুমি কিভাবে বুঝবা? এরকম করে দেয়, তাহলে এটা কি হবে? 90 ডিগ্রি। এটা কি হবে? অতিভুজ, বিপরীত বাহু অতিভুজ। যদি তোমাকে বলে এটা কোণ, তাহলে এটা কি হবে? ভূমি, আর এটা কি হবে? লম্ব। সবাই ক্লিয়ার?